তুই বেশি বেশি ভাবস নকশি। আলতা ঠিক আছে, আর এখন হয়তো বুঝছে বড় হইছে, তাই বাড়ির বাইরে খেলতে যায় না। আবার পড়াশোনাও তো এখন অনেক, তাই সময় পায় না। শিফা আশ্বস্ত করতে চাইল নকশিকে, কিন্তু নকশির মন কিছুতেই মানছে না। তার মনে হচ্ছে আলতা কোনো রকম কিছুতে চরম বিস্ময়ে আছে। এটা তার বয়সের পরিবর্তন নয়। হঠাৎ পরিবর্তন আর বয়সের পরিবর্তন দুটো দুরকম। শিফার সাথে কথা বলেও সে শান্তি পাচ্ছে না। নকশি তা যেন শিফা বুঝল, আর তাই সে সিদ্ধান্ত নিল আজ কথার ছলেই জানবে কি হয়েছে তার। শিফা নিজেও বোঝে আলতার পরিবর্তনের পেছনে বড় কোনো ব্যাপার আছে, কিন্তু নকশি তার মা, চিন্তায় খারাপ কিছু না হয় তাই সান্ত্বনা দিতে সবটা স্বাভাবিক বলছে। নকশি বিকেলে একটা টিউশনি করে আজও সেখানে যেতে প্রস্তুত হচ্ছিল। আলতা স্কুল থেকে এসে খাবার খেয়ে বিছানায় গা এলিয়েছে সবে। শিফা নিজের ঘরের বারান্দায় বসে নজর রাখছে নকশি কখন বেরিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই নকশি বেরিয়ে গেল। শিফা ঢোকে নকশির ঘরে। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে থাকা আলতার পাশে বসে মাথায় হাত বুলায়। কয়েক সেকেন্ডের স্পর্শেই আলতা চোখ মেলে তাকায়। মামি? আমি, এদিকে আয়। শিফা তার দুটো পা বিছানায় তুলে আলতাকে ইশারা করলো কোলে মাথা রাখতে। আলতাও আদুরে বিড়ালের মতো তা করলো। শিফা তার মাথায় আঙুল চালিয়ে বিলি কাটতে কাটতে জিজ্ঞেস করলো, শরীরটা কি ভালো না? ভালো তো। তাহলে কি তো মনটা খারাপ? না তো মামি। মিথ্যা কবে থেকে বলিস তুই? মিথ্যে বলছি না তো। আলতা একটু জোর গলাতেই বলল। শিফা বিশ্বাস করলো না। সে আবার বলল, তুই আমার কাছে লুকাবি? তোর তো নারীর খবর তোর মায়ের চেয়ে বেশি আমি ভালো জানি। মিথ্যে বলিনি, সত্যি। আরো একটা সত্যি বল তাহলে। কি? আমার বাপের বাড়িতে গিয়ে হলুদের দিন কি ঘটছিল? শিফার প্রশ্নে আলতার বুকটা ধক করে উঠল। মামি কি কিছু বুঝতে পেরেছে? কিছুই ঘটে নাই? না তো। কিছু না হইলেই শিশির তোর লগে কথা কয় না, আর তুই শিশিরের না থাকার পরেও তার নামে কিছু বলিস না, এটা আমার বিশ্বাস করতে হইব? আলতার এবার আর বোধগম্য হচ্ছে না কি বলা উচিত। মামিকে কিছু দেখেছিল সে রাতে? শিফার দৃষ্টি আলতার দ্বিধাগ্রস্ত মুখেই টিকে রইল। সে আবারও বলল, আজ একটা মাস গেল আমার যে ছেলে তো সারা দিনের সব খবর নিয়ে তোকে শাসন বারণের পঞ্জির ডগায় রাখতো, সে এক তো দিনে একবার জিজ্ঞাসাও নাই আলতা পড়াশোনা ঠিক মতন করে কিনা, বাড়ির বাইরে এখনো খেলে কিনা। আর তুই? শিফা থেমে গেল আলতার মুখ দেখে। রক্তশূন্য ফ্যাকাশে ভাব হয়ে গেছে। শিফার সন্দেহ এবার সত্যি বলে মনে হলো। যা ঘটেছে বা যা হচ্ছে সবটা শিশিরের কারণেই। আলতা বদলেছে, তার পেছনে বড় কারণ শিশির। মায়ের মন অনেক না বলা কথাই বোঝে। তারপর এই মেয়েটা বলতে গেলে শিফার হাতেই মানুষ হয়েছে। শিফার সময় না নিয়েই আলতাকে টেনে বসালো। আমাকে সত্যিটা বল মা, তোর মুখ চোখ কিছু লুকাইতে চাই তা স্পষ্ট টের পাচ্ছি আমি। আমার ভাতিজির হলুদের রাত থাইক্কা তোর পরিবর্তন, সেদিন হঠাৎ কইরাই তুই চোখের আড়াল হইলি, শিশির হইল, তারপরে তোরা দুজনেই কেমন জানি আগলা হইয়া গেছিস। শিশির একবারও জিগায় না তোর কথা, আর তুই যে কিনা শিশির বাড়ি না থাকলেই তারে গাল বন্ধ করার সাহস দেখাইতি, সেই তুই একটা টু শব্দও করস না। আলতা নড়ে চড়ে বসলো যেন। না মামি, কিছু হয় নাই। নিরাসক্ত গলা শোনালো আলতার। শিফা বুঝলো নরম স্বরে আর হবে না। নকশি তাকে খুব করে অনুরোধ করেছে আলতার সাথে কথা বলে জানতে কি হয়েছে তার। নকশির কারণে শিফার মনেও একটু জোর এসেছে। তার শুরু থেকেই একটু সন্দেহ হলেও সে জোর করার মতো যুক্তি পাচ্ছিল না। আজ যখন প্রতিটা কথাতেই আলতার চোখ মুখের রং বদলাচ্ছে, তখন সে নিশ্চিত শিশির আর আলতার মধ্যেই বড় রকম কোনো ঝামেলা ঘটেছে। তাই আর নরম নয়, একটু গরমও হওয়ার চেষ্টা করল। আলতার হাত তখনও শিফার মুঠিতে। সে হাত জোড়া ধরে রেখেই বলল, আর শুনতে চাই না তোর মিথ্যা। দুজনে কি করছিস তা জানতে চাই। তোর মিথ্যা বলবি না, আলতা সত্যিটা বল। আলতা ভয় পেল না মামিকে,
কিন্তু মন মগজে একটা হালকা তরঙ্গ ছিল যা তাকে ধাতস্থ করলো সবটা বলতে। লজ্জার খারাপ লাগা থাকলেও সে বলল। সেদিন শিশির ভাই ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরে চুমা খায়। পুরো কথাটা শেষ হওয়ার আগেই শিফা হাত চেপে ধরল আলতার মুখে। কথা বলতে বলতে আলতার গা শিউরে উঠেছিল। শিফা থমকে গেছে, নির্বাক সে। মনের ভয় তার যা ছিল তা নয় ব্যাপারটা, নাকি তার চেয়ে বেশি। সত্যি বলতে সেদিন শিশিরের আলতাকে খোঁজা সন্দেহজনক ছিল না, কিন্তু হঠাৎ শিশিরের অনুষ্ঠানে না থাকা, আলতার মেঝেতে পড়ে থাকা, আর পরের দিন ভোরের আগেই শিশির কাউকে না বলে চলে আসা তার কাছে একটু কেমন কেমন লেগেছিল। তাই বলে ঘটনা এত দূরের হবে বুঝতে পারেনি। কিশোরী আলতা যে সেদিনের ঘটনায় কিছুটা আতঙ্কিত তা বোঝা যাচ্ছে না। আবার মনে হচ্ছে আলতা হয়তো সবটা বলছে না। হতে পারে দুজন দুজনকে ভালোবাসে। শিশির দূরে যাচ্ছে বলে মান অভিমানে কথা বলা বন্ধ করেছে। শিফার এলোমেলো লাগছে খুব। ওদের মধ্যে ভাব ভালোবাসা কখনো হতে পারে এ ধারণা অসম্ভব নয়। তার আগে থেকেই মনে হতো এই দুটো ছোট থেকে সাপে নেউলে ছিল, বড় হলে নিশ্চয়ই আমি দুধে মিলে একাকার হবে। কিন্তু এ কেমন মিলমিশ। তার মনে হলো আলতাকে একবার জিজ্ঞেস করে শিশির তাকে প্রেম ভালোবাসার কথা বলেছে কিনা, কিন্তু এখন জিজ্ঞেস করাটা ঠিক হবে না। সময়ের কাঁটা ঘুরতে ঘুরতে কখন যে সময়টা অতীত করে দিয়ে গেছে কত কি তার হিসেব নেই এখন আর। শিশির বাড়ি ছেড়ে শহরে পড়ে আছে আজ প্রায় 8 মাস হতে চলল। এর মাঝে কত ছুটি পেল সে, তবু বাড়ি এলো না। পড়াশোনা আর টিউশনি নিয়ে সে নিজেকে ব্যস্ত রাখছে। মাস দেড়েক আগে শরৎ এসে ঘুরে গেছে দুদিনের জন্য। কোনো এক কাজে এসেছে বলে হোটেলে উঠেছিল। তারপর দুদিন দু ভাই মিলে ভালোই ঘুরে বেড়ালো, আড্ডা দিল। এরপর আবার ফিরে গেল শরৎ। শিশিরের ব্যস্ততা বাড়ছে বই কমছে না। প্রভোস্ট স্যার শিশিরকে কেন যেন খুবই বেশি স্নেহের ছায়ায় রেখেছে। এ নিয়ে অবশ্য হলের ভেতর নানান গুঞ্জনও ছড়িয়েছে। প্রথম প্রথম সবাই ভাবত শিশিরকে স্যার নিজের কোনো কাজের জন্য ব্যবহার করবেন, কিন্তু তেমন কিছুই পরবর্তীতে চোখে পড়েনি। যা পড়েছে তা হলো স্যারের আপন ভাগ্নি ইডেন কলেজের শিক্ষার্থী, প্রায় আসে টিএসসিতে। নানা অজুহাতে শিশিরকে খবর দেয়, দেখা করে। এই নিয়েও রটনা কম নয়। মেয়েটি প্রচন্ড রকম বাজে চরিত্রের, তাই শিশিরের সাথে তার লেগে থাকাটা সবাই বাজে ইঙ্গিতই বেশি দেয়। শিশির সেসব কানে তোলে না। তার লক্ষ্য এখান থেকে ভালো একটা রেজাল্ট করা, যা তার বাবার মুখ উজ্জ্বল করবে, তার বাবাকে 10 জনের সামনে গর্বিত করবে। এমন একটা রেজাল্ট তার মূল লক্ষ্য। অন্যথা সে তো গ্রামেই থাকতে চায়, গ্রামের জন্য কিছু করতে চায়। পড়াশোনা শেষ করে সে বসত গাড়বে আপন ভিটায়। দুপুরের তপ্ত রোদে হলের দক্ষিণের ফুলের বাগানে হাঁটছে শিশির। এলোমেলো কিছু ভাবনায় অস্থির হয়ে শিশির হলে ঢুকলো। গেটের দারোয়ান তাকে দেখেই বলল, আপনারে স্যার খুঁজতেছে। এখন মনে হয় দোতলায় আছে। স্যার বলতে যে দারোয়ান মামা প্রভোস্ট স্যারের কথা বলছেন তা শিশির জানে। এখানে সব স্যারকেই নাম সহ সম্বোধন করেন, ইনি শুধু প্রভোস্ট আশরাফ উদ্দিন ছাড়া। দ্রুত পায়ে দোতলায় উঠতেই তার পাশের রুমের হাবিব ভাই বলল, শিশির কইছিলা? স্যার তোমার রুমে বসে আছে। এবার শিশিরের টেনশন বেড়ে গেল। কি এমন হলো যে স্যার তার জন্য অপেক্ষা করছে? মাত্রই তো ঘন্টা 4 আগে স্যারের সাথে ফোনে কথা হলো নতুন একটা টিউশনি নিয়ে। রুমের সামনে এসে দাঁড়াতেই স্যারকে দেখা গেল তারই বেডে বসে আছে। সালাম দিয়ে ভেতরে প্রবেশ করতেই স্যার বললেন, এটা আমার রুলসের বাইরে। আমি একান্তভাবে কোনো স্টুডেন্টের রুমে এসে বসি না। যে কোনো প্রয়োজনে আমি তাদের অফিসে ডাকি, কথা বলি, কিন্তু তোমার বেলায় আমাকে অনেক ব্যাপারে পরিবর্তন তৈরি করতে হয়েছে, যা সকলের চোখে, ইভেন আমার নিজের চোখেও দৃষ্টিকটু। সরি স্যার। তোমার ফোন কোথায়? স্যারের কথায় শিশিরের টনক নড়ল। সত্যি তো, ফোন কোথায়? পকেট হাতড়ে দেখলো ফোনটা সঙ্গে নেই। ঘাবড়ে গেল সে এবার। ঘন্টা 4 আগেই তো ফোনে কথা হলো, তারপর পকেটেই গুজে রেখেছিল। হতবিহ্বল শিশিরকে এখন তো মনে হচ্ছে আজ সে সকাল থেকে ফোন হাতে নেয়নি। স্যার শিশিরকে লক্ষ্য করে বললেন, তোমাকে এই শহরে পাঠানো হয়েছে পড়াশোনা করার জন্য। বাবার স্বপ্ন ছেলে তার স্বপ্নের বিদ্যালয়ে পড়বে, উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে তার সেই পড়াশোনা। সৌভাগ্যক্রমে তুমি হয়েছ মেধাবী। প্রথম দফাতেই এই সিঁড়িতে পা রাখতে পেরেছ, কিন্তু এসবের বিনিময়ে তুমি নিজেকে খুইয়ে দেবে এমনটা তোমার বাবার ইচ্ছে নয়। দীর্ঘ 8 মাসে আমি গত 4 মাস তোমাকে নজরে রেখেছি, তোমার প্রতিটি কর্মকাণ্ড অবজার্ভ করেছি।
এত সবের মাঝে দুটো জিনিস আমি অন্য সবার চেয়ে ভিন্ন পেয়েছি তোমার মাঝে। এক, তুমি পড়াশোনার ক্ষেত্রে সম্পূর্ণ ত্যাগী মানুষ। দ্বিতীয়, তুমি মানসিক দিক থেকে অসুস্থ। শুনতে আজব লাগলেও কোনো এক দিক থেকে তুমি অন্যমনস্ক। তুমি কোনো এক ব্যাপারে প্রচন্ড অস্থির, ভয়ার্ত আর দুঃখী। এখন সেটা কি তোমার পরিবেশ বদলে শুরু হয়েছে না অন্য কিছু, তা যাচাই করা উচিত। আমি কেন তোমাকে এত সময় ব্যয় করে সঙ্গ দিই? তোমার জন্য ভালো পথগুলো আলো জেলে দেখাতেই চাই। তার পেছনের মূল কারণ তুমি নও, তোমার বাবা আহসানুল্লাহ আমার জীবনে বিশেষ এক ব্যক্তি, আর তার জন্যই তোমার দিকে আমার বিশেষ নজর। তাই আমি সব খবরাখবর তোমার আগে তোমার বাবাকেই জানিয়ে দিই। আর এই ধরো, এই কার্ড রাখো, এইখানে একজন সাইকিয়াট্রিস্টের অ্যাড্রেস আছে, সন্ধ্যায় তোমার অ্যাপয়েন্টমেন্ট। প্রভোস্ট স্যার একাই অনেকগুলো কথা বলে বেরিয়ে গেলেন রুম থেকে। একবারও ফিরে তাকাননি শিশিরের মুখের দিকে। তাকালে দেখতেন হতভম্ব শিশিরের চোখে রাজ্যের বিস্ময় ঝিলিক দিচ্ছে। সে মানসিক রোগে ভুগছে বলে গেল স্যার। প্রকৃতির বাইরে ইট পাথরের শহরে তার অসুস্থ হওয়াটা অস্বাভাবিক না, কিন্তু সে তো সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছিল এখানে। এই মুহূর্তে তার ফোনটা খুঁজে পাওয়া জরুরি মনে হচ্ছে। আব্বাকে জিজ্ঞেস করতে হবে স্যার তাকে কি বলেছে। সকাল থেকে আলতা বইয়ের ভাঁজে মুখ গুজে আছে। দুপুরে জোর করে নকশি তাকে ভাত খাইয়ে গেছে। আলতার পরীক্ষা চলছে, দ্বিতীয় সাময়িক, তাই আজ বাড়িতেই সারাদিন। কাল রসায়ন পরীক্ষা, তাই আজ পড়া ছেড়ে উঠছেই না। কতগুলো মাস হয়ে গেল আলতা ঠিকমতো কথা বলে না কারোর সাথে। বাইরে খেলতে যায় না, পাখি মারার গুলতি, মার্বেল, লাটিম কিছুতেই হাত লাগায়নি সে। আগে তার পাড়ার পিচ্চি ছেলেপেলেগুলো খেলার সাথী ছিল। আজকাল তার ক্লাসের বান্ধবী অতসী আর শিপ্রা, এই দুজনেই বান্ধবী। মাঝে মধ্যে অতসী আসে তার সাথে দেখা করতে। ফাঁকে অবশ্য সে শরতের খোঁজ নেয় খুব। অনেকদিন হলো জানতে পেরেছে শিশির নয়, শরৎ অলিকে পছন্দ করে। তাই সেদিন ঢাকায় যাওয়ার আগে শিশির ভাই ফুল নিয়ে গিয়ে শরৎ ভাইয়ের পছন্দের কথা জানিয়েছে অলিকে। শরৎ পছন্দ করলেও কখনো মুখ ফুটে বলেনি কথাটা। শিশির তার ভাইকে দেখেছে অলির দিকে কেমন করে তাকায়। প্রায় তাদের কলেজের কাছে গিয়ে ঘুরে আসতো। আর একদিন তো শিশিরকে জিজ্ঞেসই করেছিল অলির কথা। সেদিনই শিশির নিশ্চিত হলো ভাইটি তার ক্লাসের মোটামুটি রকম সুন্দরী মেয়েকে পছন্দ করে। শরৎকে না জানিয়েই সে অলিকে দেখা করতে বলেছিল। শরৎ যখন শিশিরের ব্যাগপত্র নামিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তখন শিশির দুটো ফুল কিনে ভাইয়ের মনের খবরটা পৌঁছে দিয়েছিল ক্লাসের সেই বান্ধবীটিকে। আর তাতেই রেগে ফুল ছুঁড়েছিল অলি। তার এক কথা, পছন্দ কি তুমি করো? তুমি কেন ফুল নিয়ে তার মনের কথা বলতে এলে? খবরটা যা সে নিজে দিলেই না হয় ভাবতাম কিছু। ব্যাস, দূর থেকে অতসী যা দেখেছে তা বলেছিল আলতাকে। পরে সঠিক খবরটা জানতে সময় লাগেনি, কিন্তু শরৎ আর অলির প্রেমটাও ততদিনে হয়ে গেছে। আলতার খুব ভালো লাগে শরৎ ভাই আর অলি আপার কথা ভাবতে। তারা দুজন দুজনকে পছন্দ করে। শরৎ ভাই প্রায় আজকাল ফোনে কথা বলে। আগের মতো আর একেবারে চুপচাপ নেই। প্রেম মানুষকে কতটা বদলে দেয় তা শরৎ ভাইকে না দেখলে সে জানতেই পারত না। পড়ালেখায় মন বসাতে গিয়ে আলতাকে খুব জোর দিতে হয় মনের বিরুদ্ধে। তার ভালো লাগে এক ধ্যানে চুপচাপ বসে থাকতে, আকাশের দিকে তাকিয়ে থাকতে। ঝুম বৃষ্টির রাতে জানালার পাল্লা খুলে হাত বাড়িয়ে আঙুল ভেজাতেও ভালো লাগে। শুধু অসহ্য লাগে নিজের চারপাশে অনেক মানুষের আনাগোনা। আর অসহ্য লাগে স্কুল থেকে ফেরার পথে শাওনের অকাট্য কিছু কথা। শিশির ভাইয়ের সাথে মারামারি করে অনেকদিন চুপ ছিল শয়তান ছেলে। ইদানিং তার পাখা গজিয়েছে তার বাবার কারণেই। তার বাপ এবার পৌরসভা ইলেকশনে নাম লিখিয়েছে। জেতার সম্ভাবনা না থাকলেও আজকাল তাদের আশেপাশে অসংখ্য লোকজন আছে, আর তাতেই শাওন এত সাহস দেখায়। আলতা একবার ভেবেছিল শরৎ ভাইকে বলবে, পরে মনে হলো শাওন বাড়াবাড়ি করবে না, হয়তো 2-4 দিন ঘুরঘুর করে চুপ হবে। কিন্তু কাল তো ভয়ানক এক কথা বলেছে। আলতা পরীক্ষার পর প্রাইভেট পড়ে তারপর বাড়ি ফিরছিল, সাথে অতসীও ছিল। কিন্তু অতসীর বাড়ি বাজারের দিকেই জন্য বাকিটা পথ আলতা একা আসছিল। পাড়ার মাটির রাস্তায় উঠতেই মোড়ে বটগাছ তলায় শাওন আর দুটো ছেলে দাঁড়িয়ে তাকে দেখছিল। কাছাকাছি আসতেই শাওন ডাকলো, আলতা শোন। আলতা থামেনি, পা চালাচ্ছিল তড়িঘড়ি, কিন্তু শাওন চেঁচিয়েই বলল, এত ভাগলে লাভ হইব না, আমার কাছেই আসতে হইব তোর। ইলেকশনটা শেষ হইলেই
তোরে উঠাইয়া আনমু, তন দেখমু তোর কোন বাপ শহর থেকে আইসা উদ্ধার করে। এবার যারে ধরমু একদম খবরয়ে গায়রা দিমু। শাওনের হুমকি স্বরূপ কথাগুলো আলতা বুঝতে পেরেছে কার উদ্দেশ্যে বলা। সে বাড়ি ফিরে কাউকে কিছু বলেনি। একবার মনে হয়েছে মাকে বলবে, পরে মনে হলো এমনিতেই কত রকম চিন্তা নিয়ে থাকে সারাক্ষণ। তারপর মনে হলো মামাকে বলবে। আবার মন বলল মামাকে আর কত জ্বালাবে, যত যা বাড়ির বাইরের দরকার সব তো মামাই দেখেন, পূরণ করেন। মামা নাকি মায়ের খালাতো ভাই, অথচ এই মামা সবসময় আপন মামার মতো আগলে রেখেছেন। খারাপ লাগলো আলতার কেন তার বাবা নেই পাশে। বাবা বলতে সে শুধু জানে বাবার দ্বিতীয় একটা সংসার আছে, এর বাইরে কখনো কিছু জানতো না। জানতে চায়নি, কিন্তু এখন মনে হয় জানা দরকার বাবা কোথায়, কোথায় বাবার সংসার। সে কি বাবার সন্তান না? তাহলে তার প্রতি অবহেলা কেন? কিশোরী মনের কাঁচা বুদ্ধিতে আলতা চেপে গেছে শাওনের হুমকির কথা। এতে পরবর্তীতে কোনো বিপদ হতে পারে তা সে খুনক করেও আন্দাজ করতে পারেনি। ঋতুচক্রে এবার শীতের শুরু, আলতার মন খারাপ দিয়েই। সেই যে শিশির গেল তার নতুন কুড়ির মতন কচি কিশোরী দেহ ছুঁয়ে, এরপর আর সে কচি কিশোরী মন আগের মতো রইল না। দিবানিশিয়া ঘোরের মাঝে নিজেকে লুকিয়ে সে উপলব্ধি করার এক প্রয়াস নিয়ে বেঁচে আছে। সবটা উপলব্ধি শিশিরকে নিয়ে। শিশিরের করা সেই দুঃসাহসিক আচরণ ঠিক ছিল নাকি ভুল, তারই এক বিবৃতি খুঁজে বেড়ায় অবুঝ মন। অথচ কি পাষাণ সেই ছেলেটা, যার জন্য অবাধ্য অবুঝ আলতা নিজেকে মুঠোবন্দি করে রাখছে। হেমন্তের সকালকে বড় অপেক্ষা নিয়ে কাটিয়ে এবার শীতের রাত গুনছে সে রাত জাগা হুতুমের মতো। আগামী সপ্তাহে নির্বাচন, আর তার দুদিন পরে শিউলিয়াপার বিয়ে। বাড়িতে কত কাজকর্ম হট্টকল বেঁধেই আছে কাল থেকে। কালই বিয়ের তারিখ ঠিক হয়েছে, আর কালই মামি শিশির ভাইকে বাড়ি আসতে বলেছে। শিশির বাড়ি ছেড়ে গেছে আজ কতগুলো মাস পার হলো। কখনো আলতা উদ্গ্রীব হয় না তাকে একটাবার দেখতে, তার সাথে কথা বলতে। অথচ কাল হঠাৎ কি হলো কে জানে। মামির মুখে শিশির ভাইয়ের আসার কথা শোনার পর থেকে বুকের ভেতর ছলাৎ ছলাৎ এক তরঙ্গের ধ্বনি শুনতে পাচ্ছে সে। রাত ভোর হয়ে কখন যে সকাল শুরু হয়েছে দু চোখের জাগ্রত পাতা তার কিছুতেই বুঝতে পারেনি। সকালে মা যখন তাকে ডাকতে গিয়ে গায়ে হাত দিল, তখন দেখলো আলতা জেগে আছে। নকশি অবাক হয়ে প্রশ্ন করল, কি রে, তুই ঘুমাসনি? মায়ের প্রশ্নে হকচকিয়ে যায় আলতা। আমতা আমতা করে বলল, একটু আগেই ঘুম ভেঙেছে। নকশি কথাটা বিশ্বাস করল না। তার মুখ দেখে তা বোঝার উপায় নেই। ঘুমকাতুরে মেয়ে, তার যে কোনো অবস্থাতেই সকালের ঘুম থেকে কখনোই ডাক ছাড়া সে উঠতে পারেনি, আর আজ বলছে তার নাকি আপনা আপনি ঘুম ভেঙেছে। নকশি ঘর ছেড়ে বেরিয়ে কলপারে যেতে যেতে ভাবছে এতগুলো মাসেও মেয়েটার সমস্যা সে ধরতে পারল না কেন। আলতাও বিছানা ছেড়ে প্রথমেই ঘরের বেড়ায় লাগানো আয়নাটার সামনে দাঁড়ালো। গভীর মনোযোগে একবার তাকালো নিজের মুখটাতে। চোখ দুটো ফোলা, ডান কাতে শুয়ে থাকায় গালটা একদম রক্তরাঙা হয়ে আছে। নাকের ডগায় একপাশে ছোট্ট একটা তিল আছে তার। একটু খুঁটিয়ে সেটাও দেখলো। তারপরই চোখ পড়ল রক্ত জবার মতো লালচে চিকন দুটো ঠোঁট। সাথে সাথে গা শিউরে উঠল তার। কয়েক মাস আগে এই ওষ্ঠ অধরপিষ্ট হয়েছিল শিশিরের ঠোঁটের ভাঁজে। নিজের অজান্তেই আলতার ভেতর বাহির সবটাতে যেন এক ভীষণ ভয়ানক ঢেউ আছড়ে পড়ল শিশির নামের। এ যে এক ভালো লাগা না অন্য কিছু, কিছুতেই তার মন ঠাউরাতে পারছে না। আজকাল ক্লাসের ফাঁকে প্রায় সে শিপ্রার কাছে প্রেম কাহিনী শোনে। রাজ্যের সকল প্রেমিক প্রেমিকার গল্প যেন শিপ্রাই জানে। নিষিদ্ধ এক ভালো লাগার তৈরি হয় সেই গল্প শুনে, আর তৎক্ষণাৎ মনের ভেতর মাথাচাড়া দিয়ে ওঠে শিশির বেলা। কোনো এক শীত সকালে শিশিরে ভেজা ঘাসের পরে বসে শিশির আর আলতা মন ভোলানো কল্পনা সাজায়। তার বান্ধবী অতসী নতুন নতুন প্রেমে পড়েছে। সেই বান্ধবীও এসে প্রেমিকের গল্প করে। তার মা তাদের সমাজ ক্লাস নেয়। সেই ক্লাসেই পড়ার ফাঁকে বয়সের দোষ বলে কিছু কথা জানিয়েছে। মেয়ে নয়, শুধু ছেলেদের উদ্দেশ্যেও বলেছিল কিছু কথা। আবেগী বয়স, রঙিন পাখনা আর জগৎ সংসারের আসল রূপ সবকিছুতেই অবগত করানোর এক অনন্য চেষ্টা ছিল নকশির। তার ধারণা এটাই সঠিক সময় ছেলে মেয়েগুলোকে সাবধান করার। আলতা তার মায়ের বলা সব কথা মনোযোগ দিয়ে শুনেছে। মনে মনে প্রতিজ্ঞাও করেছে সে সতর্ক থাকবে, প্রেম ভালোবাসার মোহে নিজেকে ভাসাবে না। কিন্তু হায়, এ তার কি হলো?
এতদিন শিশিরের ওপর আলগা এক অভিমান না রাগ যেন পাতলা আস্তরণের মতো জমেছিল। কাল থেকে হঠাৎ করে সেই আস্তরণ থাকছে না মনের ওপর। তার অজান্তেই মন শিশিরের অপেক্ষায় জ্বলে যাচ্ছে। হঠাৎ করেই এক অদম্য পিপাসা জেগে গেছে শিশিরকে এক পলক দেখার। আচ্ছা, শিশির ভাইও কি ভাবে তাকে একটাবার দেখার কথা? কই এতগুলো দিনে কখনোই তো মা কিংবা মামিকে জিজ্ঞেস করেনি আলতা কেমন আছে। একটাবারও জানতে চায়নি আলতা ঠিকমতো পড়াশোনা করছে। অভিমানের মেঘ জড়ো হয়ে গেল মনের আঙিনাতে। আলতার মনে হলো আজ দিনটা ভারী অস্থিরতায় কাটবে। শিউলি আপার পাশে বসে। 2 মাস পরে এইচএসসি ফাইনাল পরীক্ষা দেবে, আর ঠিক এ সময় এসে জুটল খুব ভালো এক বিয়ের প্রস্তাব। শরৎ বোনকে আরো পড়াবে বলে প্রথমে বিয়েতে অমত করলেও পরে পাত্রের খোঁজ নিয়ে আর দেরি করেনি। পাত্রের বাড়িঘর দেখতে যাওয়ার দিন কথা ছিল শিশির আসবে, কিন্তু তার কোন ছাত্রীর পরীক্ষার জন্য আসতে পারেনি। আলতা সেদিনও শিশিরকে নিয়ে এতটা ভাবেনি, কিন্তু এখন তার ভাবনা কিছুতেই সরছে না। শিউলি তার ঘরে বসে হাতের নখে মেহেদি দিচ্ছিল, আর আলতাকে ডাকলো চুলে একটু তেল মেখে দিতে। আলতা তেলের বাটি নিয়ে বিছানায় বসতেই শিউলি পিড়ি পেতে নিচে বসলো। আঙুলের ডগায় বাটি থেকে তেল নিয়ে কয়েকবার শিউলির চুলে দেওয়ার পর ঘুমে আর বসতেই পারল না। প্রচন্ড রকম বিরক্তিতে তেতো হয়ে ধমকে উঠল শিউলি। কি শুরু করলি আলতা? তেল না দিয়ে ঝিমাচ্ছিস কেন? রাতভর কি না ঘুমিয়ে চুরি করেছিলি? আকস্মিক ধমকে চমকে তাকালো আলতা। ঘুম তার চোখে আঠার মতো লেগে আছে। শিউলির ধমকে সে চমকে গেল, ঘুম দূর হয়নি এক বিন্দু। কোনো মতে বলল, আমার অনেক ঘুম পাচ্ছে আপা, আমি তেল দিতে পারবো না এখন। একথার পর আর আলতার হুঁশ নেই। সে বালিশ টেনে সেখানেই শুয়ে পড়ল। বিড় করে 2-4টা গাল পেরে শিউলি তেলের বাটি নিয়ে চলে গেল কাকির কাছে। আবহাওয়া পরিবর্তন হচ্ছে গ্রামের দিকে, শহরে এখনো কিছুই টের পাওয়া যাচ্ছে না। শিশিরের মনে হয়েছিল এবারের শীতটাকে সে খুব মিস করবে, কিন্তু কাল মায়ের কাছে শিউলির বিয়ের কথা শুনে একটু স্বস্তি হলো। আপাতত পড়াশোনাতেও একটু ফাঁক দেওয়ার সুযোগ হয়েছে, যদিও তা তাকে ফিরেই একদম নাকানি চুবানি অবস্থায় পড়তে হবে। তবুও এবার একটু ফেরা দরকার আপন সেই পুরনো নীড়ে। দেখা দরকার আপন মানুষগুলো কেমন আছে, তারা আর তার শাসনের বেড়িবাঁধ থেকে ছাড়া পেয়ে কেমন আছে সেই চঞ্চল পাখিটা। আলতার কথা মনে হতে শিশিরের ঠোঁটে এক চিলতে রহস্যজনক হাসি ফুটল। সেই হাসির অর্থ তার নিজের কাছে দুর্ভেদ্য। সময় কত দ্রুত বদলে দিল তাকে নাকি তাদের। আম্মা ভীষণ পেঁচিয়ে কথা বলে কয়েক মাস ধরে। প্রায় প্রত্যেক কথাতেই আলতাকে টেনে আনে। আলতারও নাকি খুব পরিবর্তন ঘটেছে, কিন্তু সেই পরিবর্তনগুলো কি তা খুব সতর্কতার সাথে লুকিয়ে যায় আম্মা। শিশিরের তখন খুব বলতে ইচ্ছা করে, আম্মা জিলাপির মতো এত না পেঁচিয়ে বলেন তো আলতা কি করে এখন, সে কেমন বদলেছে। মন বললেও মুখে বলার সাহসটা কেন জানি হয়ে ওঠে না তার। সাহসের কমতি তার কখনোই ছিল না, কিন্তু আলতার ব্যাপারে এত কেন দ্বিধা এলো? নাকি সে রাতে করা নিজের অন্যায়টার জন্যই সে এত সংকুচিত হয়ে পড়ে আলতার কথা বলতে? এ সপ্তাহে কলেজের ছাত্রীটার প্র্যাকটিক্যাল আছে একটা, তারপরই মোটামুটি স্কুল। কলেজে 2 জায়গার ছাত্র ছাত্রীর পরীক্ষার সমাপ্তি। 5টা স্টুডেন্টের মধ্যে 3টাই মেয়ে, আর তাতে 2জন ক্লাস 10-এর। শিশিরের বিরক্তি তুঙ্গে এ 2জনকে পড়াতেই। খুবই বিচ্ছু আর চটপটে স্বভাবের, ঠিক যেন আলতার মতো। কিন্তু বিরক্তির মূল কারণ 2টো মেয়েই পড়ায় কম, তার ওপরই মনোযোগ বেশি দেয়। বয়সটা তারও ঠিক ভারী নয়। এই বয়সে মেয়েরা কাছে থেকে যেচে পড়ে যে পাত্তা দেয় তা বোধ করি বেশিরভাগ ছেলের পক্ষেই এড়িয়ে যাওয়া মুশকিল। শিশিরেরও তেমন অবস্থা, তবুও মনের খুব গহীনে কোথায় এক চঞ্চল চড়ুইয়ের বসবাস তাকে বেঁধে রেখেছে নিজের মাঝে। হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন, তারপরে দেখা মিলবে সেই পাখিটির। ভাবতেই হাতটা আপনা আপনি উঠে এলো বুকের বাপাসটায়। চোখ বুজে কয়েক পল কেটে গেল সেই মুখটাকে মনে করে। চোখের তারায় ভেসে ওঠে সেদিনের মুখচ্ছবি, যেদিন অঙ্গে শাড়ি আর খোপায় ফুল বেঁধেছিল মেয়েটা। এক মুহূর্তে কত বড় হয়ে গেল সেদিন আলতা। ঠোঁটের কোণ প্রশস্ত হয়ে হাসি ফুটল শিশিরের অধরে। সে ছোট্টবেলা থেকে একই বাড়িতে ছিল, কৈশোরেও তার মনে কোনো ভাবান্তর ছিল না আলতাকে নিয়ে, না অন্য কোনো মেয়েকে নিয়ে। আর এখন দিনের আলো ফিকে হয়ে আসছে। সপ্তাহের 6 দিনে 3 দিন করে ভাগ করা টিউশনিগুলো আর 2টো টিউশনি ছিল, কিন্তু একজন অসুস্থ ফোন করে জানিয়েছে অন্যজন পড়বে সন্ধ্যা 7টা থেকে 8টা।
এখনো হাতে অনেকটা সময় আছে ভেবে শিশির প্রভোস্ট স্যারের দেওয়া কার্ডটা খুঁজে বের করলো। ফোন করে জানা গেল আজকে কোনো সুযোগ নেই দেখা করার, কালকের একটা সময় পাওয়া গেল। স্যার যা বলেছেন প্রথম কিছুদিন শিশির মানতে পারেনি, কিন্তু আজকের ভাবনা অন্যরকম। তার মন বলছে সত্যিই যদি অসুস্থ হয়ে থাকে তাহলে সময় থাকতেই তা নিরাময় করা জরুরি। বাড়ি ফিরে মায়ের সব প্রশ্নের উত্তর সে দিবে। গ্রামের মেঠো পথে আর বাজারের প্রতিটি চায়ের দোকানে নির্বাচনের গরম হাওয়া বইছে। শিশির আজ বাসে না এসে ট্রেনে করে এসেছে গ্রামে। রেল স্টেশনে নেমেই সে অটো খোঁজ করলো। গ্রামে এখন 3 চাকার অটো চলে খুব। রেল স্টেশন থেকে তাদের গ্রামে পৌঁছতে অটোতে কম করে হলো আধ ঘন্টা লেগে যাবে। এদিকে নির্বাচনী গরম পরিবেশ স্টেশন এলাকায়ও কম নয়। শরৎ বলেছিল শিশিরকে যেদিন আসবি আমায় আগেই জানাবি, অটো ঠিক করে পাঠিয়ে দেব। সে ইচ্ছে করেই জানায়নি। বিয়ে বাড়ি হাজারটা কাজ থাকবে, সে একাই পৌঁছতে পারবে। নিজের গ্রাম নিজের বাড়ি বলে কথা। কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছে। এদিক থেকে কোনো অটো গ্রামের দিকে যাবে না। ইলেকশনের রমরমা আয়োজনে বাড়ি এসে বিপদে পড়ল যেন। কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে মনে পড়ল সে এখানকারই ছেলে। মেইন রোড ছেড়ে ক্ষেত পেরিয়ে নদী পার হয়ে সে গ্রামের ভেতর দিয়েই সহজে যেতে পারে। এতে রাস্তাঘাটের ভিড় হট্টগোল সহজে এড়িয়ে যাওয়া যাবে। যেমন ভাবনা তেমন কাজ। স্টেশন ছেড়ে সে ক্ষেতের আইলে নামলো। 10 মিনিটে গ্রাম পেরিয়ে নদীর পার গিয়ে বাঁধলো বিপত্তি। ঘাটে নৌকা থাকলেও মাঝি নেই একজনও। মাথার উপর সূর্য তেতে উঠেছে। সেই রাত ভোর হবার পরপরই সে হল থেকে বেরিয়েছিল। মাঝে এক স্টেশনে নেমে পাউরুটি দিয়ে চা খেয়েছিল। 4 ঘন্টার পথে সে আর 1 ফোঁটা পানিও পান করেনি। খুব সম্ভব এতগুলো দিন পর বাড়ি ফেরার উত্তেজনায় সে তৃষ্ণা খিদে সব ভুলে গিয়েছিল। জীবনে এই প্রথমবার সে সবাইকে ছেড়ে দূরে ছিল, বহু দূরে। আজ কতগুলো দিন পর সামনে থেকে দেখবে প্রিয় মুখগুলো। কিন্তু এই নদী কি করে পার হবে এখন? আবার উল্টে ফিরে স্টেশনের দিকে যেতে কতটা মাঠঘাট পেরোতে হবে ভাবতেই শরীরের শক্তি নিঃশেষ হয়ে এলো। কিছু করতে ইচ্ছে হলো না তার। তাই ব্যাগটা পাশে রেখে নদীর পাড়ে মাটিতেই বসে পড়ল। কয়েক মিনিট মাথাটা নিচু করে চুপচাপ বসে থাকার পর কানে এলো বাচ্চাদের আওয়াজ। ডান দিকে কাঁধ ফিরিয়ে দেখলো 10-12 বছরের 3টা ছেলে। খুব সম্ভব তারা নির্বাচনের কিছু পোস্টার নিয়ে টানাটানি করছে। শিশির ডাকলো তাদের, কিন্তু 3 জনের কেউই তার দিকে ফিরে তাকালো না। নিজেদের কাজে ব্যস্ত তারা। শিশির আবারও ডাকলো। এবার ডেকে বলল, আজকে ইলেকশনে কে জিতবে? এবার যেন তারা উৎসুক হলো। 3 জনেই এগিয়ে আসতে আসতে বলল, আমাগো এলাকার মাতব্বর তজিমউদ্দিন চেয়ারম্যান হইব। শিশির খুব ভালো করে তাকালো। ছেলে 3টা কৈশোর ছুঁই ছুঁই, অথচ তাদের গলার স্বর আর কথা বলায় এখনো কেমন তেজালো ভাব। সে তাদের দৃষ্টি আকর্ষণ পেয়ে বলল, তোমাদের মধ্যে নৌকাকে চালাতে পারো? মানে একাই নদী পার হতে পারো নৌকা নিয়ে? 3 জনের মধ্যে একজন দেখতে লম্বা চওড়া, যেজন সে বলল, আমি পারি, ওরাও পারে, তয় আপনারে পার করতে পারুম না। আমি তোমাদের নৌকা ভাড়া দেব। লাগবো না আপনার ভাড়া, এই নৌকা কি আমাগো নি? আমি তোমাদেরও দিব, সাথে নৌকা যার তারটাও দিয়ে যাব। তোমরা দিয়ে দিও নৌকার মালিককে। খুব বিপদে পড়ে গেছি আমি। আমার বাড়ি পদ্মা দিঘি গ্রামে। শিশিরের কথা শুনতে ছেলে 3টা হেসে উঠল। যেন পদ্মা দিঘি নামটাতে হাস্যকর কিছু লেগে আছে। হাস্যকরই বটে। আজকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এ গ্রামের একজন আর পদ্মা দিঘি গ্রামের একজন। পদ্মা দিঘির প্রতিদ্বন্দ্বী হারবে তা নিশ্চিত আগে থেকেই, তা জানে বলেই হয়তো ছেলেগুলো এত হাসছে। শিশির হাল ছাড়ল না। সে আরো কিছু কথা বলে রাজি করালো। 3 জনই একসাথে নৌকায় উঠে শিশিরকে নদী পার করলো। শিশিরও উপকারটুকু পেয়ে 3 জনেই 50টি করে টাকা দিল। 3 জনের কাছে 50টি টাকা পরিমাণে অনেক বেশি। নৌকাওয়ালার টাকা আর তারা নিল না, নিজেদের লাভে মহাখুশি। তাদের কথা তখন, যার নৌকা হে তো জানবই না। শিশির অবাক হয় বাচ্চাগুলোর কথা শুনে। আর মনে পড়ে আলতার কথা। সে এমন সব কত যে কাণ্ড করত, নিজের বুঝটুকু বুঝে অন্যেরটা ফেলেই চলে আসতো। হাসতে হাসতে এগিয়ে গেল শিশির বাড়ির পথে। নদী পেরিয়ে ক্ষেত, তারপর মাটির আঁকাবাঁকা রাস্তা ধরে একেবারে বাড়ি এসে পৌঁছলো। 2 দিন পর বাড়িতে বিয়ে, অথচ কোনো হইচই নেই দেখে কিছুটা মন খারাপ হয়ে গেল শিশিরের। শিউলির বিয়ে, অথচ বাড়ি ফাঁকা। গেট খোলাই ছিল। সে বাড়ির ভেতরে ঢুকতেই দেখলো উঠোনে তাদের ঘরের সামনে যে কামিনী ফুল গাছটা, তার গোড়ায় বসে আলতা তার পায়ে আলতা দিচ্ছে।
মাথার উপর থাকা সূর্যের তেজটা হঠাৎ করে যেন বরফ শীতল করে দিল শিশিরের গা। তার পায়ের গতি ধীর হলো আপনা আপনি। আলতা তখনও দেখেনি শিশিরকে। সে নিচু হয়ে আলতা লাগানোতে ব্যস্ত। কেমন আছিস? শিশিরের হঠাৎ প্রশ্নে গেল আলতা। হাতে থাকা আলতার তুলিটা ছলকে পড়ল মাটিতে, সাথে আলতা ভরা বোতলটাও। ভীতু হরিণীর ন্যায় চোখ দুটো ভয়ে ছোট ছোট হয়ে গেছে। থরথর করে কাঁপছে তার শরীর। এত ভয় কিসে পেল ভেবে পায় না শিশির। সে আবারও কথা বলল। কি হয়েছে? ভয় পেয়ে গেলি কেন? আর বাড়ির সকলেই বা কোথায় গেছে? আলতা মুখ তুলে এখনো তাকালো না। সাহসী হচ্ছে না মাথা তুলে তার মুখটা দেখার। গত 4টা দিন কি যে অসহনীয় লজ্জা আর ভয় মিশ্রিত হাজারটা কল্পনা কল্পিত হয়েছে তার মনোরাজ্যে শিশিরকে নিয়ে। আজ হয়তো তাকে সামনে দেখে সেসবই আড়ষ্ট করে দিল। কি যন্ত্রণা! এমন কেন হচ্ছে? কানের ভেতর শোষ আওয়াজ আর বুকের ভেতর দামামা বাজছে কেন শিশির ভাইয়ের কণ্ঠ শুনে? এদিকে শিশির অপেক্ষা করছে তার প্রশ্নের জবাবের। কথা বলিস না কেন? ভোট দিতে গেছে। মামা মামিরা, শরৎ ভাই, শিউলি আপা আর আম্মায় শহরে গেছে মার্কেট করতে। এইটুকু বলতেই হাঁপ ধরে গেল আলতার। বুক শুকিয়ে চৌচির হয়ে এলো। মনে হলো মরুভূমির মাঝে প্রচন্ড খরতাপে তার ভেতরটা পানির শূন্য। কেউ যদি 1 ফোঁটা পানি দেয় তবে এই মুহূর্তে তার প্রাণটা বেঁচে যাবে। তার 15 বছরের জীবনে এত ভিন্ন অনুভূতি সে আগে কখনো টের পায়নি। এই অনুভূতিতে পিষ্ট হয়ে চোখ ছলছল হয়ে উঠেছে। শিশিরের দিকে একবারও চোখ তুলে তাকালো না, অথচ শিশির অপেক্ষা করছিল আলতা তাকে একটিবার তাকিয়ে দেখুক। তার ইচ্ছে পূরণ হলো না। চুলায় কিছু পুড়ছে কথাটা বলেই সে উঠে চলে গেল। আর হতভম্ব শিশির সেই রাতের কথা ভেবে অপরাধ বোধে নুয়ে পড়ল। মন বলল অযাচিত হলেও সেদিন সে অন্যায় করেছে। মাস্টার বাড়িতে অনুষ্ঠানের আমেজ শুরু হয়ে গেল সন্ধ্যার পরপরই। এলাকায় শোরগোল বন্ধ হয়ে গেল নির্বাচনের। শাওনের বাবা হেরে গেছে বলেই এলাকার উত্তেজনা, মিছিল সব বন্ধ হলো। কিন্তু এলাকার স্তব্ধতা ছাপিয়ে মাস্টার বাড়ির হট্টগোল সবাইকে খুশির জোয়ারে ভাসালো। আজকে রাতটা পার হলেই কাল গায়ে হলুদ। বাড়িতে প্রথম বিয়ে উপলক্ষে আয়োজন অনেক করা হচ্ছে। সময় কম দিয়েছে পাত্রপক্ষ, তবুও শরৎ নিজের সবটা দিয়ে বোনের জন্য অনুষ্ঠান করছে। সন্ধ্যার পরই ডেকোরেশনের লোক এলো। ছোট বড় কয়েক রকম মরিচাবাতি লাগিয়ে দিচ্ছে। আজ সারা রাত জ্বলবে এই আলো। শিউলির খুব শখ তার বিয়েতে গান বাজনা হবে, তাই সন্ধ্যার পরই শিশিরকে পাঠানো হলো সেই ব্যবস্থা করতে। রাত ভোর হলো নানা কাজকর্মে। সকালে সূর্য ওঠার আগেই আজ আলতার ঘুম ভাঙল। শীত এখনো জাঁকিয়ে আসেনি, তবুও ভোরবেলাটা ঘাসের ওপর শিশির জমে। আবছা কুয়াশায় বাড়ির আঙিনার ছবিটাও স্পষ্ট লাগে। কালকে পায়ে দেয়া আলতা ধুয়ে মুছে গেছে রাতে পা ধোয়ার সময়। এখনো সে আলতার ছাপ পায়ে লেগে আছে। খালি পায়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল সে তার মায়ের লাল রঙা চাদরটা গায়ে পেঁচিয়ে। শিশিরদের ঘরের পেছনে ঘাস থাকে সব সময়। সে ঘাসে এখন শিশির জমেছে বিন্দু বিন্দু। কিশোরী মনটা আবারও চঞ্চল হয়ে উঠেছে আলতার। ঘোর লাগছে মনের কোণে এই শীতেও বাসন্তী হাওয়ার মতো। আলতার বোতলটা নিয়েই সে বেরিয়েছে। রান্নাঘরের পিঁড়িটা এনে বসে পড়ল ঘরের পেছনে। পা ফেলে সে আলতা আঁকলো পায়ের গোড়ালি থেকে আঙুল পর্যন্ত। পা দুটো তার ঘাসের ওপর রাখা বলেই শিশির ফোঁটা আলতায় মিশে গড়িয়ে পড়ছে ঘাসের ওপর। আর এই শিশিরে ভেজা আলতা মুগ্ধ চোখে দেখছে কেউ জানালার পাশে দাঁড়িয়ে। আলতার খেয়াল নেই সেদিকটায়। সে এক মনে ভারী মিষ্টি হেসে আলতায় পা রাঙালো। আর এক মনে মনে ভাবলো তার সামনে বসে শিশির ভাই তাকে ঠিক এমন করে আলতা রাঙিয়ে দেবে। নিজের ভাবনায় নিজেই চমকে উঠল আলতা। কাল রাতে সে লুকিয়ে লুকিয়ে দেখেছে শিশিরকে। অনেক বদলে গেছে শিশির ভাই। আগে তার মুখে দাড়ি গোঁফ কখনো চোখে পড়েনি, কিন্তু কাল দেখলো গাল ভর্তি ছোট দাড়ি আর মাথার চুল আগের চেয়েও ঝাঁকড়া। গায়ের রংটাও কি বদলে গেছে কিছুটা, এমনই মনে হলো। আগের শিশির ভাইয়ের শ্যামলা চেহারায় কেমন এক রাগী ভাব স্পষ্ট ছিল, কিন্তু এবার তার রং বদলে একটু ফর্সা ফর্সা লাগলো। আচ্ছা, শিশির ভাইও কি মেয়েদের মতো মুখে মেকআপ করেছিল কাল, নাকি সত্যিই সে এমন ফর্সা হয়ে গেছে? এত সকালে আলতা পরিস কি জন্য রে? জানালা থেকে শিফা কথাটা বলেই একগাল হাসলো। সেই হাসিতে দুষ্টুমি ভাসছিল। মামি প্রায় কেমন যেন
তার সাথে রহস্যমাখা কথা বলে। আগে এমন ছিল না তো। সে মামির দিকে তাকিয়ে থাকতে পারল না, লজ্জা লাগছে খুব। শিফা আবারও কিছু বলতে যাচ্ছিল, তখনই আহসানুল্লাহ জানালার সামনে এসে দাঁড়ালো। তোর মামি ভাগ্নি এত সকালে কিসের গল্প জুড়ে দিলি? আমাকে এক কাপ চা খাওয়ালেও তো পারিস। আদুরে গলায় বলল আহসানুল্লাহ। শিফা বলে উঠল, রাখো তো তোমার চা। মেয়েটা কত বড় হয়েছে দেখেছো? ভাবছি বড় মেয়ের বিদেশ হইতেই নকশিকে বলে ওদের একটা ব্যবস্থা করে রাখবো। আহসানুল্লাহ হাই হাই করে উঠল কথাটা শুনতেই। খবরদার, শিলিটাকে তো কলেজও শেষ করতে দিলে না বাড়িতে। কালই পরের ঘরে চলে যাবে মেয়েটা। আহসানুল্লাহর মুখের কথা শেষ হতেই শিফা বলে উঠল, এর জন্য একে আর পরের ঘরে দিব না। আহসানুল্লাহ বোকার মতো তাকালো শিফার কথায়। কি বলল সে? বাড়ির উঠোনে প্রতিবেশী দুই ভাবি শিলনোড়া বিছিয়ে হলুদ আর মেহেদি বাটার আয়োজন করছে। তাদের আবার চারপাশে বসে আছে কিছু নানি দাদি চাচি বয়সী মহিলারা। অনেকের গলায় সুর উঠেছে গ্রাম্য বিয়ের গীতের। নতুন এক কুলোর ওপর সাজিয়ে রাখা ধান দুর্বা। হলুদ শুরু হবে সন্ধ্যায়, আর এখন বিকেল শেষে সন্ধে নামার জো। নিজের ঘরের দরজার সামনে বসে আছে জয়তুন। চোখ তার জলে টলমল করছে, আর তাকেই এক হাতে জড়িয়ে বসে আছে নকশি। বাড়িতে হাজারটা কাজ, তা করার লোকের কমতি নেই, কিন্তু দায়িত্ব নিয়ে সব দিকে নজর নিজেদেরই রাখতে হয়। সেই নজরে রাখার কাজগুলো করছে শিফাই। বাড়ির মেয়ে আলতা, শিউলি দুজন হলেও রক্তের দিক থেকে শিউলি বাড়ির একমাত্র মেয়ে। না চাইতেও সবার মনে কথাটা একবার হলেও উকি দেয়। বিয়েটা যতটা সম্ভব ধুমধামেই করা হচ্ছে। নকশিও অনেক কাজে কর্মে হাত লাগাচ্ছে, কিন্তু এই মুহূর্তে জয়তুনের মনের অবস্থা ভেবে একটু পাশে বসল। বাড়ির সবার সব কাজের চেয়ে বেশি কাজে ব্যস্ত দেখাচ্ছে আলতাকে। সে আজ দুটো শাড়ি পরবে বলে ঠিক করেছে। এখনই একটা পরে আছে, এটা তার মায়ের শাড়ি। এই শাড়ি পরে সে মেহেদি তুলতে গিয়েছিল এলাকার বান্ধবীদের সাথে। শিউলির বিয়েতে অলি আর অতসীও আসবে। বাড়ির সবাই জানে অলি শিশিরের সাথে পড়াশোনা করেছে, আর আলতার সাথে তার খাতির। শরৎ দাওয়াত করেনি তাদের, বরং আলতা আবদার করেছিল মামার কাছে সে দুজনকে দাওয়াত করবে। জয়তুন, শিফা, নকশি, শরৎ উপস্থিত ছিল সেখানে। নকশি ধমকে উঠেছিল শুনে আহসানুল্লাহ বলেছিল, অবশ্যই দিবি, তোর আপার বিয়ে, তুই তোর বান্ধবীদের দাওয়াত দিবি না, এটা কি করে হয়? তা কজন বান্ধবী তোর আর কে কে? পাড়ায় তো সবাই কম বেশি দাওয়াত পেয়েছে। এই পাড়ায় না, তারা স্কুলের সামনেই তাদের বাড়ি। অতসী আর অলিয়াপারে দাওয়াত দিব। আলতার কথা শুনতেই শরৎ খক খক করে খালি গলায় কেসে উঠল। বিষম খেল বুঝি সে অলির নাম শুনে। আর চোখে তবে রাগী চোখে তাকালো আলতার দিকে। আলতা তা লক্ষ্য করে মিটিমিটি হেসে বলল, দাওয়াত দেই মামা তাদের। আনন্দের অনুষ্ঠানে বাচ্চারাই আনন্দ করবে বেশি, এর চেয়ে আনন্দের আর কি আছে? আহসানুল্লাহর দিকে তাকিয়ে জয়তুন বলল, কি কও আহসান, দুইজনই তো দেখ দাওয়াত। আহসানুল্লাহ লিস্টে নাম দুটো বসিয়ে বলল, অলি তো আসাদ ভাইয়ের মেয়ে, তাই না? আলতা মাথা নাড়ল, হ্যাঁ। দাওয়াতের লিস্ট শেষ করেই সবাই যখন ঘর ছেড়ে বের হলো, তখন আলতাও বেরোচ্ছিল। তার পেছনে ছিল শরৎ। সে আলতার চুলে করা বেনিটা টেনে ধরল। শরৎ ভাই ছাড়ো, ব্যথা লাগে। পকিয়ে উঠতেই শরৎ তার বেনি ছেড়ে হাত ধরে টেনে নিয়ে গেল আবার ঘরে। তুই সবার সামনে অলিরে দাওয়াতের কথা বললি কেন? তো কি সবার পেছনে বলবো? দাওয়াত দিব তাদের বলছি তাই। ওদের দাওয়াত দিতে হবে কেন? কারণ অলিয়াপা বলছে এই বিয়েতে তাকে দাওয়াত দিতে, সে নাকি নজরে রাখবো। তো আলতার কথা শেষ হওয়ার আগেই থেমে যায়। খেয়াল করে পেছনে বড় মামি দাঁড়িয়ে আছে। আলতার থমকানো দৃষ্টি দেখে শরৎ পেছনে তাকিয়েও সেও ভূত দেখার মতো চমকে যায়। মা কি কিছু শুনলো? তোরা দুইটাই কি ফুসুর ফুসুর করতাছস? আর শরবত, তুই ওর চুল ধইরা টানলি কেন? শিশিরের রোগে ধরছে, আর কোনোদিন চুল টানবি না কইয়া দিলাম। মাইয়া মানুষ, কোন রকম টুকটাক ব্যথা পাইলে আরেক বিপদ হইব। জয়তুন কথাগুলো শেষ করেই ঘর থেকে পানের বাটা নিয়েছিল। আর সেদিনই আলতা, অলি আর অতসীকে দাওয়াত করে এসেছিল, তাই আজ সন্ধ্যায় হলুদে তারাও আসবে। আলতা বসে একবার আয়না নিজেকে দেখল। শীত শীত আবহাওয়ায়ও তার কেমন নাক আর কপাল ঘেমে পাউডার ভেসে উঠেছে মুখে।
একটু আগেই তো সে ভালো করে স্নোর ওপর পাউডার লাগিয়েছে, আবার ঠোঁটে আলতা রাঙা লিপস্টিক। কাজল এখন লাগায়নি, চোখ লেপটে যাবে ভাবে। শিউলি আপাকে যখন হলুদ দেওয়ার জন্য প্যান্ডেলে বসাবে তখন সে কাজল দিবে, এতে তার চোখ কালো কালো হবে না। আজকে খুব শখ ছিল চুল খোলা রাখবে। শিশির ভাইয়ের মামাতো বোনদের দেখেছিল পার্লারে সেজে তারা চুল অর্ধেক কেমন করে যেন বেঁধে বাকিটা খোলা রেখেছিল। সে আজ তেমন না পারলেও পুরোপুরি খোলা রাখবে ভেবে রেখেছে, কিন্তু ছোট মামি আর মা তার এত বড় কোকড়া চুলগুলো খোলা দেখেই বকাবকি শুরু করলো। আর ভাল লাগছে না। সে অতসীর সাথে স্কুলে বসে বসে নানান রকম পরিকল্পনা করেছে সাজ পোশাক নিয়ে, কিন্তু তার কোনোটাই পূরণ হয়নি। মাকে কত করে একটা নতুন ডিজাইনের জামা আনতে বলেছিল, মা সেটাও কিনে দেয়নি। এ নিয়ে কাল যখন মা, শরৎ ভাই, শিউলি আপা বাড়ি ফিরল, সে রাগে দুঃখে মায়ের সাথে কোনো কথাই বলেনি। ঈদের জামাটাই পরতে হবে তাকে। সাজ নিয়ে দুঃখী হওয়া মনটা এবার দ্বিগুণ দুঃখী হয়ে গেল। এত অভাব কেন তাদের? আব্বা থাকলে নিশ্চয় এত অভাব থাকতো না। ইস, মা কেন জাহিদ কাকার প্রস্তাবে রাজি হলো না? আলতার এখন চরম রাগ হচ্ছে মায়ের ওপর। জাহিদ কাকার টাকা পয়সা অনেক, মা বিয়েটা করলেই তো সে জাহিদ কাকাকে আব্বা বলতো আর নিজের আবদারগুলো প্রকাশ করত। তার কিশোরী মনে হঠাৎ নিজের আবদার পূরণের লোভ জাকিয়ে বসলো, যেন মায়ের বিয়ে হলেই সে সব চাইতে পারত জাহিদ কাকার কাছে। আলতা, শিশিরের ডাকে নিজের কল্পনার রাজ্য থেকে ছিটকে এলো আলতা। আবারও গা থরথরানির শুরু। এ কেমন অশান্তি কাল থেকে। শিশির ভাইয়ের আওয়াজ শুনলেই তার গা কেঁপে ওঠে। সকালে মামা যখন বিয়ে নিয়ে কথা তুলল তখন সে মামির কথা স্পষ্ট শুনেছে। মামি বলছিল তাকে বাড়িতেই রাখবে, মানে তো শিশির ভাই আর তার বিয়ে। কিন্তু মামা বোঝেনি বোধহয় কথাটা। বোকার মতো মামির দিকে চেয়ে বলেছিল, কি বলো, বাড়িতে কি করে রাখবে? মেয়ে বিয়ে দিতে হবে না? সময় হলেই বুঝবে কি করব। মামি মিটমিটি হেসে তাকিয়েছিল তার দিকে। তখনও সে লজ্জায় এমন করে কেঁপে উঠেছিল। ঘরে থেকেও জবাব দিলি না কেন? শিশির ঘরে ঢুকেই বলল কথাটা। আলতা বিছানায় বসা ছিল, হাতে তার ছোট্ট আয়না। শিশিরের কথায় কোনো জবাব না দিয়ে হাঁসফাঁস করতে লাগলো। তার মুখ দেখেই শিশির আবার দমে গেল। যতখানি স্বাভাবিক হয়ে সে আলতার সাথে কথা বলতে চাচ্ছিল ততখানি এখন সংকুচিত হলো। আবারও ধীর স্বরে বলল, তুই নাকি কাল নতুন জামার জন্য রাগ করেছিলি ফুপু আমার সাথে, তাই আজ শরৎ ভাই এটা কিনে এনেছে। দলামুচড়া না করে সুন্দরভাবে পরে দেখ ঠিকঠাক লাগে কিনা, না লাগলে আবার বদলাতে নিতে হবে। হাতে থাকা ব্যাগটা বিছানার উপর রেখে শিশির বেরিয়ে গেল ঘর থেকে। আর আলতা থ মেরে দাঁড়িয়ে রইল সেখানেই। শিশির ভাই সামনে এলেই তার ঘাড় নুয়ে যায়, চোখ তুলে তাকানো দায় হয়ে পড়ে। এ কেমন পরিবর্তন তার সে নিজেও বোঝে না। এমনটা কি সবারই হয়, না শুধু তার সাথেই হচ্ছে? যার চোখের সামনে তার ছোট থেকে বড় হওয়া আজ তার সামনে দাঁড়াতেই শরীর অবশ হয়ে আসে, অথচ সে সামনে না থাকলেই তাকে নিয়ে কত কত কল্পনা। শীতের মাস, গ্রামে কুয়াশা অন্ধকারের ঘোলাটে চাদরে আরো ঘন করে তোলে। সন্ধ্যের আজান শেষ হতেই মুরব্বীরা বলতে লাগলো, হলুদ শুরু করো। পাড়ার সবাই আর কয়েকজন দূরের আত্মীয় সবাই সন্ধ্যের মধ্যে তৈরি হয়ে হাজির হয়েছে প্যান্ডেলে। বাড়ির উঠোনে বড়সড় প্যান্ডেল করা সম্ভব নয় বলেই আহসানুল্লাহ বাড়ির সামনে খোলা মাঠে প্যান্ডেল করিয়েছে। পুরোপুরি শীত না নামলেও খোলা জায়গায় শীত বেশি লাগে। সবাই খুব সেজে গুজেও চাদরে লুকিয়ে রেখেছে নিজেকে। আলতারও একই অবস্থা। সে আবার শাড়ি বদলে শিফা মামির এক শাড়ি পরেছে। আজও শিফা তাকে খোপা করে ফুল লাগিয়ে দিয়েছে। বাড়ির পাশেই হলুদ আর লালচে মিশ্রিত কলাবতী ফুল ছিঁড়ে এনে তাই কালো ক্লিপে আটকে দিয়েছে শিফা। আলতা মুগ্ধ হয়ে তাকায় একবার আয়নায় আর একবার মামির দিকে। এই মানুষটার সাজ পোশাকে এত আধুনিকতা। আলতার মনে হয় শিফা মামি অনেক শিক্ষিত, কিন্তু মামি বলেছে 9 পাস করতেই মামির বাবা বিয়ে দিয়ে দিয়েছিলেন মামার সাথে। মামা গ্রামের হলেও শহরে পড়ালেখা করা মানুষ আর দারুণ জ্ঞান সম্পন্ন হওয়ায় মামা বাচ্চা মেয়ে বিয়ে করতে রাজি হননি। অনেকটা চাপের মুখে পড়ে মেয়ে বিয়ে করেছিলেন। তারপর তো মামি বাপের বাড়ি পড়ে রইল বছর 3, মামা আনেনি। মাসে মাসে সাধ্যমতো খরচ পাঠাতেন মামির জন্য। একবার কি কারণে যেন নানা জোর করে মামাকে শ্বশুর বাড়ি পাঠালো 3 বছর পর। ততদিনে মামি শিউলিয়াপার বয়স হয়ে গেছে। মামা তো সেবার গিয়ে বউকে দেখে আর নিজেকে বুঝ মানাতে পারেনি। আর মামির বড় ভাই আর মামাকে পছন্দও করতেন না।
তাই কিছুটা মিথ্যে অজুহাতে সেবার মামিকে ঘরে তুললেন। এরপর তো আর 2 বছর মামা মামির সংসার নীরব নিস্তব্ধ রইল। তারপর না ঘর আলো করে এলো শিশির ভাই। আলতা সবই শুনেছে বড় মামির মুখে। আজ শিফা মামি যখন আলতাকে শাড়ি পরাচ্ছিল তখন মামা একবার ঘরে এসেছিল প্রয়োজনে। আলতার মনে হলো মামিকে দেখে মামা এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। মামি আজ সেজেছে খুব বেগুনি রঙের শাড়ি পরে। শিশির ভাই এটা তার প্রথম টিউশনির টাকা দিয়ে কিনেছিল। খুব মানিয়েছে মামিকে এই শাড়িটাতে। আলতা যখন অপলক তাকিয়েছিল মামির দিকে, মামি তখন বলেছিল, আমার পরে তুই পরবি এই শাড়িটা, আজই শেষ, আমি আর পরবো না এই শাড়ি। পুলকিত হয়েছিল কথাটা শুনে, তবুও কপট রাগের স্বরে বলল, এই শাড়ি আমি পরবো কেন? শিশির ভাইয়া এটা তোমার জন্য পছন্দ করে আনছে। বিতু রাজকুমার কি আজও এই ঢিলা ঢালা শার্ট পরেই থাকবে? অলি একটা কাঁঠাল গাছের আড়ালে দাঁড়িয়ে বলল কথাটা। তার সামনের দিকে অনেকটা অন্ধকারে দাঁড়িয়ে আছে শরৎ, হাতে তার টাকার বান্ডেল। মুরগিওয়ালার টাকা দিতেই মাত্র বাড়ি থেকে বেরিয়ে প্যান্ডেলের কাছাকাছি এসেছিল। অলিকে দেখে সেখানেই দাঁড়িয়ে সে এক পলক কিছু দেখে বলতে চাইল, তার আগেই অলি মুখ খুলল। শরৎ জবাব না দিয়ে আরো গভীর দৃষ্টিতে দেখতে লাগলো অলিকে। মেয়েটা আজ সর্ষে ফুলের মতো হলদে সেজে এসেছে। তার মোটামুটি ফর্সা গায়ের রংটা বুঝি মেকআপের আঁচড়ে আরো ফর্সা লাগছে। শরৎ আরো অনেক গভীরভাবে দেখতে গিয়ে বুঝলো মেয়েটার এই সজ্জা তার দম বন্ধের কারণ হবে। সে টাকাগুলো প্যান্টের পকেটে গুজে এক হাতে তার কটিদেশ টেনে অন্ধকারে নিয়ে এলো। অসভ্য প্রেমিক না হতে পারলেও সাধু সন্ন্যাসী সে হতে পারল না। আলতো করে অলির কপালে ঠোঁট ছুঁয়ে বলল, এত সাজ কার জন্য? যে দেখছে তার জন্যই। তার জন্য যদি হবে তাহলে ভরা মজলিসে এত কেন সাজতে হলো? আর তো কটা দিন, তারপরই না হয় সাজতে তার ঘরে এসো। অলি এতক্ষণে জড়িয়ে ধরল শরৎকে, ফিসফিসিয়ে বলল, এই শ্বাসটুকুর জন্যই আমার বোকা মানব এতটা সাহসী হলো। গাঢ় অন্ধকারে বুকের কাছে নিঃশ্বাস ফেলার এই সুযোগটা দিল, তা নয় তো কি দিত? অলির সেই ফিসফাসানোর সুর শরৎকে আরো গভীর অনুভূতির সমুদ্রে ফেলে দিচ্ছে। কিন্তু সে তো প্রেমিকার সাথে ভুল করার মানুষ নয়। তার নিয়ম নীতির খাতায় প্রেম ভালোবাসা ভুল কিছু নয়। তাই সে জোর করে নিজেকে সামলে রাখলো। অলিকে সরিয়ে দিয়ে বলল, এত সেজেছ সমস্যা নেই, কারো নজরে এসো না, নইলে যুদ্ধ বাঁধিয়ে দিত। আমি কার্পণও করব না। কথাটা শেষ করেই শরৎ চলে গেল সেখান থেকে। অন্ধকারেই থমকে দাঁড়িয়ে রইল অলি, আর তার থেকে একটু দূরে আরো গভীর অন্ধকারে দাঁড়িয়ে রইল শিশির। ভাইয়ের মুখের শেষ কথাটাতে যেন কিছু ছিল, এমন কিছু ছিল যা তাকে উত্তেজিত করলো। তার চোখের পাতায় ভেসে উঠল আলতার মুখ। সেও কি তবে ভাইয়ের মতোই ভাবে তার আলতাকে নিয়ে? আলতার পাশে অন্য কাউকে দেখলে সেও কি এমন বলবে? যুদ্ধ বিগ্রহ আর খুন সবটাই সেও করতে পারবে। আলতার ওপর অন্য কারো দৃষ্টি পড়লে হঠাৎ মনে পড়লো আলতা প্যান্ডেলে আছে। সে আর অপেক্ষা না করে পা বাড়ালো সেদিকে। স্তব্ধতায় মাখা এক নিগুড় অন্ধকারকে দুহাতে পাশ কাটিয়ে যেন এগিয়ে চলছে শিশির। বাড়ির প্রায় প্রতিটা মানুষই এখন প্যান্ডেলে অবস্থান করছিল, শুধু শিশিরই ব্যতিক্রম। সে আলতাকে খুঁজতে প্যান্ডেলে গিয়ে পেল না। কাউকে জিজ্ঞেস করতে গিয়েও নিজের মনের দ্বিধায় আর সম্ভব হলো না। সে নিজেই কিছুক্ষণ খুঁজে যখন প্যান্ডেলে না পেল তখন বাড়ির দিকে গেল। তাদের বাড়ির চারপাশে টিনের বেড়া, ভেতরে আলাদা আলাদা দুটো বড় বড় ঘর। একটা শিশিরদের, অন্যটা শরৎদের। দুটো ঘরে দেয়াল পাকা আর ভেতরে বাথরুম সাথে রান্নাঘর। শুধু নিজেদের ঘরের বাইরে আহসানুল্লাহ টিনের যে পড়ার ঘর তুলেছিল অনেক বছর আগেই, সেটাই নকশিকে দেয়া হয়েছিল। নকশি নিজ খরচে সেই ঘরের সামনে আরেকটু বাড়িয়ে রান্না করার ঘর বানিয়েছে, আর তার সাধ্য নেই ঘরদোর সারাবার। অনেক পুরনো ঘর, জানালার পাশটা একটু ভাঙা। শিশির বাড়ি ঢুকে নিজেদের ঘরের দিকে পা বাড়িয়েছিল। চোখের কোণে ঝাপসা হয়ে আবছা একটা মানব ছায়া দেখতে পেল নকশির ঘরের জানালার বাইরে। আর দেরি না করে সরাসরি সেদিকে তাকাতেই দেখল শার্ট পরা কেউ একজন জানালার সেই ভাঙা অংশ দিয়ে ভেতরে কিছু দেখছে। শিশির হাঁক ছাড়ল, কে ওখানে? কে? তার গলার স্বর কণ্ঠদেশ ছেড়ে বের হওয়ার কয়েক সেকেন্ডেই জানালার পাশে থাকা ব্যক্তিটি দৌড়ে পালালো গেট দিয়ে। শিশিরও পেছনে দৌড়ালো, কিন্তু লাভ হলো না কিছুতেই। ততক্ষণে সেই ব্যক্তিটি ঝুপসি আধার ডিঙিয়ে কোন পথে গিয়েছে তার বোধগম্য নয়। বড় বড় শ্বাস ফেলে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল, সম্ভব হলো না কিছুক্ষণ। তারপর ধাতস্থ হতেই সে দৌড়ে বাড়ি ঢুকলো। আলতাদের ঘরের সামনে এসে ভেতরে তাকাতেই থমকে গেল তার পা। ঘরের দরজা ভিজিয়ে একেবারে লাগানো নয়,
আলতা শাড়ি খুলে চৌকির উপর রেখেছে, পরনে তার শুধুই ব্লাউজ পেটিকোট। চোখ বুজে তৎক্ষণাৎ উল্টো ফিরে গেল শিশির উঠোনের মাঝে। কিছু সময় অপেক্ষা করার পরও যখন আলতা বের হলো না, তখন বাধ্য হয়ে ডাকলো, আলতা। শিশিরের গলা শুনে ভয় পেল বুঝি আলতা। মাত্রই সে কামিজ পরে ওড়না গায়ে জড়া ছিল। শিশিরের ডাকে হাত থেকে ওড়নাটা নিচে পড়ল, আবার ওড়নাটা তুলে গায়ে জড়ালো। মায়ের চাদরটাই সে গায়ে দিয়েছিল প্রথমে, সেটাই আবার জড়িয়ে নিল। ধীর পায়ে দরজার কাছে আসতে শিশির খুব শীতল আর ভরাট গলায় বলল, একা কেন বাড়ি এসেছিস? ফুপ্পা মা কাকি সবাই প্যান্ডেলে, তুই কেন সেখানে নেই? শাড়ি পরে হাঁটতে পারছিলাম না, তাই আম্মা বাড়ি পাঠিয়ে দিছে শাড়ি বদলাতে। এইটুকু কথা বলতে গলা কাঁপছে আলতার। শিশির আর কিছু না বলে গেটের তালা চাবি খোঁজ করলো। আলতা দেখিয়ে দিতে শিশির তাকে বের হতে বলে নিজেও বেরোলো। বাড়ির গেটে তালা ঝুলিয়ে আলতার পেছনে পেছনে এসে প্যান্ডেলে উপস্থিত হলো। হলুদ শেষ হতে বেশি সময় লাগেনি। গ্রামের রাত 10টা মানেই অনেক রাত, তার উপর শীতের বাতাসে কুয়াশার চাদর সবাইকে এমনিতেই কাবু করে রাখে। রাত 11টা বাজতেই সবাই বাড়ি ফিরল প্যান্ডেল ছেড়ে। বিছানায় শুয়েও যখন আরো থাকার জায়গা মনে দরকার হলো, শরৎ আর শিশির মিলে খড়ের গাদা থেকে অনেক অনেক খড় এনে বিছিয়ে দিল মেঝেতে। খড়ের ওপর পাতলা কাঁথা বিছিয়ে বিছানা তৈরি। ঘরের লেপ আর বাড়তি কাঁথা গায়ে দেওয়ার জন্য ব্যবহার করলো। হলুদের রাতটা কারোরই খারাপ কাটেনি। ভোরের আলো ফুটতেই আবার বিয়ের আয়োজনে ছুটোছুটি শুরু হলো। আজকের দিনে আলতা সাজলো নতুন পোশাকে। শিউলির বুঝি একটু মায়া হলো আলতার প্রতি এই শেষ মুহূর্তে, তাই সে বাজারে নতুন হওয়া পার্লারে নিয়ে গেল সাজতে। শিউলি বউ সাজলো, সাথে আলতা। দুজনেই যখন বাড়িতে ফিরল তখন বরযাত্রী এসে গেছে। আফসোস হলো খুব আলতার, সে গেটে বরকে আটকাবে, জুতো চুরি করবে, কত শখ ছিল। এ জীবনে সে কখনোই এগুলো করার সুযোগ পায়নি। এই প্রথম সুযোগ হলো, তাও কিনা সাজতে গিয়ে মিস হয়ে গেল। মন খারাপ হলো তার এইভাবে। তবুও আনন্দ, শিউলি আপার বিয়ে হয়ে যাচ্ছে, তার বেড়াতে যাওয়ার একটা জায়গা তো হলো। শীতের দিন বিকেলের পরই কুয়াশা পড়ে অন্ধকার হয়ে যাবে। বরযাত্রী চাচ্ছে দ্রুত বিয়ে মিটিয়ে বউ নিয়ে যাবে। দেনা পাওনার একটা হিসেব বরের বাবা করতে চেয়েছিল, কিন্তু বরের কারণে তা সম্ভব হয়নি। ছেলে নিজে শিউলিকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিয়েছিল। শরৎ রাজি ছিল না বোনকে এখনই বিয়ে দিতে, কিন্তু পাত্র খুব করে পেছনে লেগেছিল। অনেকটা সে কারণেই দেনা পাওনা ছাড়াই বিয়েটা হচ্ছে। কিন্তু শরৎ ভেবে রেখেছে এখন কিছু না দিলেও শিউলির নামে জমা সে টাকা পয়সা রেখেছে কিছু, তা দিয়ে শিউলির মতো জেনে কিছু পাঠাবে, হোক তা সোনাদানা কিংবা ঘরের আসবাব। বিয়ে পড়ানো হওয়ার কিছুক্ষণের মধ্যে বরযাত্রী কোণে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সন্ধ্যার মধ্যে আত্মীয় স্বজনও প্রায় সবাই চলে গেল। জয়তুন কাঁদছে ঘরের দরজায় বসে, তার পাশে শিফা আর নকশিরও চোখ সিক্ত। শরৎ বোন বিদায় করতেই কোথায় গেছে কেউ জানে না, আর শিশির নিজেকে কঠিন রাখতে জানে যে কোনো পরিস্থিতিতে। আজও বোনের জন্য হওয়া কষ্টটা সে সামলে বাবুর্চি আর ডেকোরেটরের খরচ বাবদ বুঝিয়ে দিচ্ছে। সন্ধ্যের পর বাড়ি প্রায় জনশূন্য হয়ে গেল। শরতের এক মামি আর মামা ছাড়া তার নানা বাড়ির সকলেই চলে গেছে। শিশিরের যখন মোটামুটি রকমের সব কাজ শেষ, তখন সে নিজের ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। চোখ বুঝতেই চোখে ভাসল শরৎ ভাইদের দরজার কাছে বসা মা, ফুপু আম্মা আর জেঠিমা। আলতা কোথায়? তারপরে মনে হলো আলতা বোধহয় তার ঘরে হবে। আরো কিছু সময় বিছানায় গড়িয়ে যখন উঠল, তখন আব্বার গলা শুনল। আব্বা আলতাকে ডাকছে চা বানাতে। মাথা ধরেছে খুব, আর বড়রা সবাই কম বেশি কান্নাকাটি করছে, তাই আলতাকে দিয়েই ভেবেছিল চাটা করাবে। কিন্তু 8 থেকে 10 বার ডাকার পরও যখন আলতার কোনো সাড়া পাওয়া গেল না, তখন শিশিরই প্রথমে ঘর ছেড়ে বেরোলো। সারা বাড়ি খুঁজে আলতার ছায়াও চোখে পড়ল না কারো। টনক নড়ল নকশিরও। সে সন্ধেবেলা আলতাকে ঘর থেকে না বের হতেই বলেছিল, কিন্তু কোথায় গেল মেয়েটা? চারপাশে ঝিঝির আর হুতুমের ডাক কানে আসছে। রাত বাড়ছে, আলতাকে পাওয়া যাচ্ছে না। কিছু সময়ের মধ্যে পুরো এলাকায় হইচই পড়ে গেল, মাস্টারের ভাগ্নে নিখোঁজ। সারা গ্রামে মানুষ খোঁজাখুঁজিতে নামলো, শুধু শাওনদের বাড়ির মানুষ ছাড়া। শিশিরের কেন জানি মন বলল আলতার সাথে কিছু হয়েছে। সে যতই উড়নচণ্ডী হোক না বলো, রাতের বেলায় কোথাও যাবে না। শরৎ যখন ভাবছে থানায় যাবে, শিশির তখন বাধা দিয়ে বলল আগে সে শাওনকে ধরবে, তারপর বাকি সব। অনেক খোঁজাখুঁজির পরও শাওনের টিকিটটাও মিলল না গ্রামে, অথচ বিকেলেও নাকি তাকে শিশিরদের পাড়ায় দেখা গেছে।
বাড়িতে আবার নতুন করে কান্নার রোল পড়লো এবার আলতাকে না পাওয়ার। হন্যে হয়ে ছুটছে শিশির, শরৎ আর আহসানুল্লাহ, সাথে শিশিরের বন্ধুরাও। রাত বাড়ছে শীতের তেজ, সেই সাথে নিকষ কালো আধার। আহসানুল্লাহ অনেকটা সময় খোঁজার পরও যখন আলতার খোঁজ পেল না, তখন সে পাড়ার মোড়ে হিজল গাছটার নিচে দাঁড়িয়ে আর নিজেকে আটকে রাখতে পারল না। হুহু করে কেঁদে উঠল, দুহাতে মুখ ঢেকে। যে কান্না সে শিউলির বিদায় বেলায় চেপে রাখতে পেরেছে তা আর এখন সম্ভব হলো না। বুকটা আচমকায় খা খা করতে লাগলো তার। আল্লাহ তাআলা তার কন্যা সন্তানের স্বাদ পূর্ণ না করে অপূর্ণ রাখেনি। শিউলি আর আলতা দুটোকেই সে মাথায় করে রেখেছিল। আজও তার দুজনের বাবার কমতি পূরণ করে সর্বদা তাদের প্রতিটা আবদার বহন করেছে। কোথায় গেল আলতাটা? কোনো বিপদ হয়নি তো মেয়েটার সাথে? যতবার এই কথাটা ভাবছে ঠিক ততবার তার দম বন্ধ হয়ে আসছে যেন। মাথায় তো আর কিছুই আসছে না। আর কোথায়, কেমন করে খুঁজবে আলতাকে সে? কান্না আটকে পাঞ্জাবির পকেট হাতড়ে মোবাইল বের করে শরৎকে ফোন দিল। ওপাশ থেকে রিসিভ হতেই আহসানুল্লাহ বলল, থানা যাব আমি। শরৎ কণ্ঠ শুনেই বুঝলো কাকা কাঁদছে। সে বলল, আপনি কোথায় বলেন, আমিও যাব সাথে। আহসানুল্লাহ কোথায় আছে বলার 5 মিনিটের মধ্যে শিশির আর শরৎ এসে উপস্থিত হয় আহসানুল্লাহর কাছে। আহসানুল্লাহ শিশিরকে দেখে বলল, আমরা 3 জনেই থানায় গেলে বাড়ির মহিলাদের খেয়াল কে রাখবে? শিশির যেতে চাচ্ছিল খুব করে, কিন্তু শরৎ বলল থানায় শিশিরের যাওয়ার দরকার নেই। অনেক নিয়ম কানুন আছে, থানায় রিপোর্ট করার আগে সাথে সাথে পুলিশ কিছু করবে কিনা তাতে সন্দেহ। শরৎ জানে শিশির অল্পতেই মাথা গরম করে ফেলবে। পুলিশ যদি কোনো হেল্প না করে শিশির যে সেখানেই ঝামেলা বাঁধাবে তাতে সন্দেহ নেই তার। তাই সে বলল, কাকা আমি আর আপনি থানায় যাব, শিশির বাড়ি যাবে। শিশির আর কিছু বলতে পারল না ভাইয়ের কথার উপর, কিন্তু তার তো বাড়ি বসে থাকার মতো ধৈর্য এই মুহূর্তে নেই। এমনিতে বারবার মনে পড়ছে কালকে রাতের ঘটনা। কাল কেন যে সে জানালার পাশে থাকা ব্যক্তিটাকে ধরতে পারল না? কে ছিল কালোটা? শরীরে রক্ত টকবক করে ফুটছে তার শরীরে যেন। হাত পায়ের তালুতে কিছু একটা যেন খুব করে তাকে উত্তেজিত করছে, কোনো এক শিরশিরানি যা তাকে স্থির থাকতে দিচ্ছে না। শরৎরা চলে যেতে সে রাস্তায় বসে পড়ল। দুহাতে মাথার চুল টেনে খামচে ধরল। কোথায় গেল মেয়েটা? কোথায় তার সেই চঞ্চল পাখিটা? তার কিছু হলে যে শিশির আর কোনো ভোরের আলোয় চমকাবে না হীরের মতো, যে শিশিরে আলতা গড়াবে না, সে তো সেই শিশির হতে চায় না। তীরতিরিয়ে বয়ে যাওয়া শীতের হাওয়াও শান্ত করতে পারছে না শিশিরের শরীর আর মনকে। সে কি করে বাড়ি ফিরবে আলতাকে ছাড়া? সে যে মাত্রই দেখে এসেছে ফুপা আম্মার নিথর দেহ। মেয়েকে না পেয়ে দুবার জ্ঞান হারিয়েছে মানুষটা। না, আলতা ছাড়া সে বাড়ি ফিরবে না কিছুতেই। কিন্তু কি করবে তাও জানে না। বসা থেকে উঠে লম্বা একটা শ্বাস নিয়ে সে শাওনের বাড়ির দিকে আবারও চলতে লাগলো। এত রাত কইরা কই যাও আওলাদ মিয়া? গ্রামের সবচেয়ে বৃদ্ধ হাকিম কাকা, অথচ তার দৃষ্টিশক্তি এখনো জোয়ানদের মতোই স্পষ্ট। টর্চের আলো ফেলে দ্রুত পায়ে আওলাদ বাজারের দিকে যাচ্ছিল মাটির রাস্তা ধরে। রাস্তার ধারে হাকিম চাচার ছেলের চায়ের দোকান। কাকা সেখানেই বসে হাতের লাঠি দিয়ে মাটিতে ঠকঠক করছিলেন। আওলাদকে দেখে এই আধারেও কি করে যেন বুঝতে পারলেন, আর তাতেই প্রশ্ন করলেন। আওলাদ তাড়ায় থাকলো, মুরব্বী মানুষের প্রশ্ন উপেক্ষা করে যেতে পারেনি। সে থেমে গিয়ে জবাব দিল, বাজারে যাই কাকা ডাক্তার ডাকতে, বড় পোলাটা জ্বর উঠছে খুব। ও বউরে কইলে না মাথা ধরাইতে? না, তখন তো আবার শীত, পানি পড়তে দিতে কইও। হাকিম কাকা কথাটা শেষ করতেই আওলাদ আশপাশ থেকে হইচই শুনল। দোকানে আরো অনেকেই ছিল, তারাও সবাই তড়াক করে উঠে দাঁড়ালো। আওলাদ চিন্তিত হয়ে বলল, হইচই তো বাড়তেছে মনে হয়, চত কাশেম দেখে আসি। কাশেম দোকানেই ছিল, আওলাদের এলাকার এক বন্ধু। কাশেমও বলল, চল দেহি। আওলাদ আর কাশেম এগিয়ে যেতেই দেখলো বাজারের রাস্তা থেকে গ্রামে ঢোকার রাস্তার বাঁ দিকে যেখানে বড় পুকুর, সেখানে একটা কিছু ডুবছে। টর্চ ফেলে তাকাতে তাকাতেই একটা গাড়ি ডুবলো পানিতে। সবাই হই হই করলো, কিন্তু তৎক্ষণাৎ কেউ পানিতে নামলো না। আওলাদ কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে থেকে হাতের টর্চ কাশেমকে দিয়ে গায়ের চাদর আর শার্টটাও খুলে ফেলল। কাশেম তাকে কিছু বলে আটকাবে তার আগেই সে পানিতে ঝাঁপিয়ে পড়ল। এতে হইচই আরো বেড়ে গেল।
আওলাদকে ঝাঁপাতে দেখেই যেন অন্যদেরও সাহস এলো, সাথে আরো 3-4 জন এলাকার তরুণ ছেলেও ঝাঁপ দিল। কনকনে ঠান্ডা পানির তলায় দরজা লকড, গাড়ির ভেতরে কেউ আছে কিনা তা খোঁজ করা মুশকিল হলেও অসম্ভব নয়। অতি সাহসী ছেলেগুলো আর আওলাদ অনেকটা হাতড়ে হাতড়ে গাড়ির পেছনের দরজা খুলতে সক্ষম হয়। দম ফুরিয়ে আসার উপক্রম ভেতরের মানুষটার সাথে ঝাঁপিয়ে পড়া মানুষগুলোরও। আওলাদ কেমন অবশ হয়ে আসা শরীর নিয়েও হাল ছাড়ল না। সে গাড়ির ভেতরে হাত বাড়াতেই চমকে গেল, একটা হাত তার হাতে এসেছে। মানে সন্দেহ ঠিক, গাড়ির পেছনেও যাত্রী ছিল, কিন্তু চমকানো তার আর বাড়ল যেন টের পেল হাতটা বাঁধা গাড়ির সামনের সিটের সাথে। সে তড়াক করে পানি থেকে ভেসে উঠে লম্বা করে শ্বাস নিল, চিৎকার করে বলে উঠল, গাড়ির ভিতরে মানুষ বাঁধা রাখা। কথাটা বলেই আবার সে পানিতে ডুব লাগালো। রাস্তায় থাকা একজন সাথে সাথে গ্রামের ডাক্তারকে আনতে গেল, তো আরেকজন থানায় গিয়ে জানালো এলাকার রাস্তার পাশে পুকুরে গাড়ি ডুবেছে। প্রায় 17 মিনিট পর পানির নিচ থেকে টেনে তোলা হলো এক মেয়েকে। আওলাদ পানি ছেড়ে ওঠে আর 1 সেকেন্ডও দেরি করেনি, দ্রুত বাড়ি ফিরে গিয়ে কাপড় বদলালো। ঔষধ আনতে যাওয়া লোক ভিজে পুড়ে বাড়ি ফিরেছে দেখেই জরিনা রান্নাঘর থেকে দৌড়ে এলো। কি গো তুমি এমন ভিজলা কেমনে? পুকুরে নামছিলাম, গ্রামের রাস্তায় গাড়ি পাক্কা পুকুরে পড়ছে, তার মধ্যে একটা মায়া আছিল। হায় হায় আল্লাহ, কও কি মাইয়া বাইসা আছে? আর তুমি নাম লাগায় পানিতে, শরীরটা খারাপ হইলে আমি 2 বাপ পুত লইয়া কি কই যামু? গলা ছেড়ে হায় হায় করে উঠল জরিনা। কাপা শরীরে পোশাক বদলে দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে ঢুকলো আওলাদ। চুলায় আগুন জ্বলছিল, তাতেই হাত দুটো পেতে বসলো আওলাদ। কয়েক মিনিট সে চুপচাপ হাত পা গাল মুখে আগুনের তাপ নিয়ে পরে আবার বের হলো বাজারের উদ্দেশ্যে। ছেলেটার জ্বর কমেনি, ঔষধ আনাটা জরুরি। আওলাদ ভালো করে মাফলার আর চাদর শরীরে মুড়িয়ে বের হলো বাড়ি থেকে। সেই রাস্তার পাশের জটলা এখনো আছে, আর এখন সেখানে পুলিশও চোখে পড়ল। আওলাদের বন্ধু কাশেম সেখানেই এখনো। সে আওলাদকে দেখে ডাকলো, মায়াটা মনে হয় না বাঁচবো, তাও ডাক্তারে কি কইরা পরে কইলো হাসপাতালে নিয়ে অক্সিজেন দেওয়া লাগবো। আমার মন কয় ডাক্তারে হুদাই কইছে মরে নাই, শরীরটা দেখলে কইতে নিলা নীলবর্ণ হইয়া গেছে, শ্বাসও পড়ে না। তুই ওইদিকে কই যাস? বাজারে দেখি গিয়া, দোকান খোলা আসেনি ডাক্তারের, জ্বরের ওষুধ আনন লাগবো। 10টা বাজে, অহন খোলা পাবি না, তার চেয়ে ভালো জব্বর ডাক্তারের বাড়ি যা। চল, আমিও লগে আসতেছি। কাশেম আর আওলাদ গ্রামের ভেতরেই গেল জব্বার ডাক্তারের কাছে। আর পুকুরের পাশে জমাট বাঁধা লোকের ভিড়ে একদল পুলিশও এসে জমা হলো। শুধু উদ্ধার করা মেয়েটাকে নিয়ে গ্রামের কয়েকজন আর 2 জন কনস্টেবল হাসপাতালে ছিল। রাত বাড়ছে, ঝিঝি আর হুতুমের ডাক, নিশাচরের ডানা ঝাপটানো আর শিশিরের ছটফটানো সবটার সাক্ষী হয়ে দূর আকাশে মিটিমিটি হাসছে যেন তারারা। আজ চাঁদ নেই, গ্রামের পথে আলো নেই, ঘুটঘুটে আধারে শিশির নিজেকে বড় অসহায় পায় মাঝ রাস্তায়। একটু আগেই বাবা আর শরৎ ভাই অলিপুর হাসপাতালে গিয়েছে। সে বারংবার বলল যাবে, কিন্তু ভাই নিয়ে গেল না। তাকে বরং নিয়ে গেলেই তার নিশ্চল শ্বাসটা সচল হতো। বাড়িতে ফুপু আমার জ্ঞান ফিরলেও সে যে উঠে বসার অবস্থা নেই তা জানে শিশির। সেদিকেও খেয়াল রাখা দরকার বলেই শরৎ তাকে রেখে গেছে। 2 চোখের পাতায় কারোরই ঘুম নেই, গায়ে জোরও আর নেই অবশিষ্ট, না মনে জোর আছে। কিছুক্ষণ আগেই পদ্মা দিঘি থানা থেকে ফোন এসেছে শরতের নাম্বারে। তারা যে সন্ধ্যায় মিসিং ডায়েরি লেখাতে চেয়েছিল তা না নিলেও একটু আগে নাকি অলিপুর থানায় একটা মেয়ে আর একটা ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। মেয়েটিকে জীবিত আছে, তবে বাঁচবে কিনা এখনো সন্দেহ, আর ছেলেটি মৃত। মৃত ছেলেটিকে সেখানকার কিছু তরুণ ছেলে চেনে বলে জানা গেছে সে পদ্মা দিঘির ছেলে। এটা জেনেই সেখানকার পুলিশ এই থানায় ফোন করে জানিয়েছে, আর তাতেই পুলিশের ধারণা মেয়েটি তবে তারা যাকে খুঁজছে সেই। আর তাই শরৎকে খবর দিতেই এখানকার পুলিশের সাথে শরৎ আর আহসানুল্লাহ গিয়েছে। শিশিরের শুধু চিন্তা, ছেলেটার নাম কি শাওন? তাহলে মেয়েটি তার চঞ্চল পাখি হবে। হাত পা অসাড় হয়ে এলো শিশিরের। কথায় আছে বিপদের রাত সহজে ফুরায় না।
নকশি আর বাড়ির প্রত্যেকেরই যেন তেমনটা মনে হচ্ছে। শরৎরা হাসপাতালে গিয়ে পৌঁছেছে 1 ঘন্টা পর। নকশির কান্নাকাটিতে শিশিরকে অনেকবার ফোন করতে হলো শরৎকে, জানতে তারা পেয়েছে কিনা আলতাকে। তারা যখন হাসপাতালে পৌঁছলো তখন রাত 1টা। অলিপুর হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি খুব একটা না থাকলেও আলতার সৌভাগ্যেই হয়তো আজ বিলেত ফেরত এক বড় ডাক্তার ছিল তখন। ডাক্তারটি ঢাকায় ফেরার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু হঠাৎ এমন এক রোগী আসায় নিজে থেকে চিকিৎসা করাতে চাইলেন। অলৌকিকভাবেই কিনা কে জানে আলতার নিঃশ্বাস ঠিক হলো। 10 থেকে 12 মিনিট পানির নিচে থাকা নিথর দেহটি হঠাৎ করেই যেন প্রাণ ফিরে পেল। বেঁচে আছে মেয়েটি, তবে ডাক্তার জানালো শঙ্কা কাটেনি। অন্তত কয়েক ঘন্টা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না, আর বেঁচে থাকলেও নিউমোনিয়ার সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা খুব আছে। ডাক্তারের কথা শুনে শরৎ, আহসানুল্লাহ নিজেরাই যেন দেহে প্রাণ ফিরে পেল। পুলিশের সাথে আরো অনেক কথার মাঝে জানা গেল মৃত ছেলেটির লাশ শনাক্তকারীরা অলিপুর গ্রামের, এবং তারাই জানালো ছেলেটি এই মেয়েটিকে খুব উত্ত্যক্ত করত। গ্রাম ভিন্ন হলেও সঙ্গের সঙ্গী বলে তারা আরো অনেক কিছুই জানে, তাই সেই ছেলেদেরকেও পুলিশ থানায় নিয়ে গেছে। আর মেয়েটিকে পানি থেকে উদ্ধার করেছে যারা, তারাই জানিয়েছে মেয়েটির হাত পা বাঁধা অবস্থায় ছিল গাড়িতে। শরৎ লক্ষ্য করেছিল অচেতন আলতার 2 হাতের কবজিতে আর পায়ের গোড়ালিতে রক্তাভ চিহ্ন। সে প্রথমেই বুঝেছিল আলতার হাত পা শক্ত কিছুতে বাঁধা হয়েছিল, কিন্তু শান্ত আলতাকে মারবে বা নিজে বলবে এমন কোনো কারণ ছিল না। শরতের এ নিয়ে মনে একটু সন্দেহ হলে সে পুলিশের কাছে জানতে চায় গাড়িটা পানিতে পড়েছিল কি করে, কোনো ধারণা? পুলিশ জানায় ছেলেটি গাড়িতে নিজেই ড্রাইভ করছিল এবং মেয়েটিকে পেছনের সিটে বেঁধে রেখেছিল। গ্রামের ভেতরের রাস্তা খুব চওড়া নয়, আর মেয়েটিকে যে জোর করে এনেছে তা তো বাঁধন দেখেই স্পষ্ট। হতে পারে মেয়েটি নিজেকে ছাড়ানোর চেষ্টা